এরকম একটা নির্বাচনও কি কোথাও দেখাতে পারবেন এর আগে, যেখানে খুব অ্যাগ্রেসিভ কোনো রাজনৈতিক দল বা শাসন ক্ষমতায় থাকা কোনো দল আগামী ভোটে যাওয়ার আগে মানুষকে শুধুমাত্র ভয় দেখানো, ফিরে এসে যদি ক্ষমতায় এসে ফিরে আসে তাহলে কত রকম ভাবে সেই মানুষদেরকে তারা অত্যাচার করবে, এটাই তার প্রচারের মূল কর্মসূচি এবং আগামী সরকারের সেটাই মূল এজেন্ডা। এটা সেদিক থেকে দেখতে গেলে নজিরবিহীন। এবং এইবারের পশ্চিমবঙ্গের যে নির্বাচন আগামী দিনে হতে যাচ্ছে, আর মাত্র 6-7 দিন বাকি আছে প্রচারের দিন যদি ধরেন, আর মাত্র 4 দিন মতো বাকি আছে প্রথম দফার নির্বাচনের, সেদিক থেকে এরকম নির্বাচনও কিন্তু পশ্চিমবঙ্গ কখনো দেখেনি। কিন্তু এই এত কিছু করেও নিট ফল ইজ ইকুয়াল টু 0। কেন, সেটাই আপনাদেরকে বলবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজ সুপ্রিম কোর্টে আবার একটি রায় আপলোড হলো। সেটা এতক্ষণের সংবাদ মাধ্যমে আপনারা কিছুটা জেনেছেন, কিন্তু সেটাকে নিয়ে যারা উল্লাস প্রকাশ করছে তারা নিজেরাই জানে সেখানে উল্লাস প্রকাশের মতো তেমন কিছুই আর অবশিষ্ট নেই। এই যে এসআইআর এবারের ভোটের মুখ্য ইস্যু হিসেবে তুলে ধরবার চেষ্টা করছে বিদায়ী একটি দল যারা শাসন ক্ষমতায় ছিল, তার প্রধান কারণই হচ্ছে যে সেই শাসন ক্ষমতায় থাকা দলটির প্রচারের আর কোনো রকম কোনো ইস্যুই নেই। তার কারণগুলো আগের এপিসোডগুলোতে বলেছি, যারা নতুন দর্শক মণ্ডলী তাদের জন্য সেগুলো সংক্ষেপে টাচ করে যাব মাত্র। তার আগে আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করুন, তারা হাত খুলে কমেন্টে তাদের মতামত জানান এবং একটু শেয়ার করুন, যাতে এই এপিসোডের সাথে আপনাদের মতামতগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গিয়েও পৌঁছতে পারে। তা আজকে সুপ্রিম কোর্টের রায়ে খুব সংক্ষেপে যদি বলা হয় তাহলে কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে যেটা নিয়ে আমরা মানুষের ভাষাতেও প্রশ্ন তুলেছিলাম এবং সুপ্রিম কোর্টের রায়ের মামলার একদম প্রথমে যেই মামলাটা যখন শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটা অবস্থান ছিল, সেটা হচ্ছে একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে, আর একজন অবৈধ ভোটারও, বিদেশি ভোটারও যেন তালিকার মধ্যে না থাকে। এইভাবে যে এসআইআর প্রসেসটা চালুনির মতো করে হলো, এই সুপ্রিম কোর্টের আজকের রায় সম্পর্কেও আমাদের সমালোচনা থাকলো যে এতবার এত রকম পরিবর্তনের কি দরকার ছিল, সেটা নিয়ে অন্য এপিসোডে আলোচনা করব অবশ্যই। কিন্তু যেটা বলছিলাম যে এই যে এসআইআর প্রসেসের প্রথম শুরু থেকে এখনো পর্যন্ত যে পরিমাণ অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি যে এই এসআইআরটা ঠিক করলো কারা? করলো তো সেই তৎকালীন শাসন ক্ষমতায় বসে থাকা একটি দল, রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় রয়েছে, এবং তাদের দলদাস একটি প্রশাসন যেখানে তাদের কথা ছাড়া পাতা নড়ে না। তাহলে সেটা দিয়ে যখন তারা সেই এসআইআর প্রসেসটা করলো, তাহলে নামের ভুল লিখে দেওয়া, ভোট রক্ষা শিবির যারা চাঁদার বিলে অন্যের নামের বানান ঠিক লিখতে পারে না, তারা বসে পড়লো ভোট রক্ষা শিবিরে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে, সেইগুলো আবার চলে গেল, সেইগুলো আবার ভুলভাবে আপলোড করলো, কিছু আপলোড হলো না, আনআপলোডেড থাকলো, তার জন্য নির্বাচন কমিশন একাধিক সাসপেন্ড করে, চাকরি থেকে পর্যন্ত সাসপেন্ড করে দিল, ইত্যাদি ইত্যাদি আমরা সমস্ত কিছু দেখলাম। এর সাথে দেখলাম বিভিন্ন রকম বিডিও অফিসে, হিয়ারিং সেন্টারে বিভিন্ন রকমের হামলা, এসব দেখলাম। কিন্তু নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের যে সওয়াল জবাব এবং টিম অফ লয়ার বডি, যে তৎকালীন শাসক দল, এখন বিদায়ী শাসক দল, তাদের যে টিম অফ লয়ার আছে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী, শ্যাম দেওয়ান, তারপরে এই রাজ্যের থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের যে সওয়াল জবাব
এদের সওয়াল জবাবের লাস্ট দিন কি ছিল? লাস্ট দিন এটা ছিল যে অ্যাপেলেট ট্রাইব্যুনালে যে প্রথম একটা মামলা ছিল, যেটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, যে পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের নাম যদি বাদ পড়ে থাকে তাদেরকে অ্যালাউ করা হোক অ্যাপেলেট ট্রাইব্যুনাল দিয়ে, যে যাতে তারা ভোটটা দিতে পারে, তালিকায় যাতে তাদের নামটা ওঠে। কিন্তু তখন সুপ্রিম কোর্ট কি বলেছিল? তখন সুপ্রিম কোর্ট এটাই দেখিয়েছিল যে না, এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করছি না, ওটা ট্রাইব্যুনালই বুঝবে। তাহলে ভালো কথা, সেই অবধি ছিল। সেই দিনেরই পরের মামলাটা যেটা ছিল মূল এসআইআর মামলা, সেখানেও সেই একই রকম প্রশ্ন উঠেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে, যে ভোটের আগে, মানে 23 তারিখের ভোটের আগে এবং ওদিকে আপনার 29 তারিখের ভোটের আগের অ্যাপেলেট ট্রাইব্যুনালে যে নামগুলো উঠবে সেই তাদেরকে অ্যালাউ করা হোক। তাহলে সেই দিনকের অবজারভেশন এবং তার আগের দিনকের অবজারভেশন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচির কি ছিল, যে না, এরকমটা হতে পারে না, তাহলে রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে যদি 35-36 লক্ষ নাম, যেটা ওনাদের একটা আইডিয়া ছিল, প্রায় 35 লক্ষ সামথিং, সেটা যদি সবাই বলে যে আমরা আমাদের নাম তুলে দিতে হবে, তাহলে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য অফলাইন এবং অনলাইন দুটো ব্যবস্থাই রাখা হয়েছিল। এবং তার আগের হিয়ারিংটাতে প্রচুর পরিমাণে যাতে অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদন করবার মানে জায়গা বাড়ানো যায়, তার জন্য বিডিও অফিস, এসডিও অফিস ইত্যাদির আবেদন করা হয়েছিল। কিন্তু এই সমস্ত কিছুই প্রত্যেকটা মামলাতে পেন্ডিং রেখে পরের মামলা এইভাবে সুপ্রিম কোর্ট এগিয়েছে। এবং আমরা জেনেছি কি, কলকাতাতে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্যানিটাইজেশনের যে 21টি ঘর, তারা ঠিক মনে করেছেন সেখানে 19 জন প্রাক্তন প্রধান বিচারপতি, যার মধ্যে অন্যান্য রাজ্যের প্রাক্তন প্রধান বিচারপতিরাও আছে, তারা সেইটার নিষ্পত্তি করবেন অ্যাপেলেট ট্রাইব্যুনালে। মাঝখানে ঘটে যায় মোথাবাড়ি কাণ্ড, এবং ওই হিয়ারিং এ এনআইএ আবার 142 ধারা সুপ্রিম কোর্ট প্রয়োগ করে এবং এনআইএ কে দিয়ে তদন্ত, এবং তদন্তের পরে বেশ কিছু গ্রেপ্তার ইত্যাদি আমরা দেখতে পাই। এই অবধি ঠিক ছিল। তদন্তের মূল উস্কানিদাতাকে সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের পুরো রিপোর্টটা পড়ে জানায় যে এদের রাজনৈতিক পরিচয় আমরা জানতে চাই। ওর মধ্যে যাদের নাম আছে সেটা গোপনেই তারা জানিয়েছে, সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। কিন্তু যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের যেন এনআইএ এর হাতে হস্তান্তর করা হয়, এবং সেই মামলাটি রুজু হয়েছে, এফআইআরটি রুজু হয়েছে দিল্লিতে, এবং মামলা সেইভাবে এগোচ্ছে, তদন্তও সেইভাবে এগোচ্ছে। মূল প্রসঙ্গ থেকে সরে না গিয়ে আসল প্রসঙ্গে যদি আসা যায়, তাহলে আমাদেরও তো দাবি ছিল যে একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে। তাহলে এই প্রসেসকে তো আরো সহজে সুপ্রিম কোর্ট প্রথম থেকেই ব্যবস্থা করতে পারতো। এই যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোচ্ছিল, তার নির্বাচন কমিশন উইথ ডিউ কোর্স বা যে ধরনের আইনি ব্যবস্থা আছে সেইভাবে তো আরো 11টা রাজ্যে যেভাবে এসআইআর প্রসেস কমপ্লিট করলো, এই রাজ্যেও সেই একই রকম ভাবে কমপ্লিট হতে পারতো। সুপ্রিম কোর্ট বলে দিতেই পারতো যে অন্যান্য রাজ্যের মতো ভাবে একই রকম ভাবে এখানে সেটা হবে। নাম ডিলিট হলে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হতে পারতো, যদিও কোর্ট, সর্বোচ্চ আদালত যেটা মানে ঠিক মনে করেছেন সমস্ত সওয়াল জবাবে, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না, কিন্তু এটাও তো একটা অপশন হতে পারতো যে অন্যান্য রাজ্যেও যারা ডিলিট হচ্ছে তাদেরও তো আবেদনের সুযোগ আছে। এবং নির্বাচন কমিশন একাধিকবার জানিয়েছিল যে, এবং নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি একাধিকবার জানিয়েছিলেন যে ফর্ম 6 এ যাদের নাম ডিলিট হবে তারা ফর্ম 6 দিয়ে নাম অ্যাপ্লাই করতেই পারবে। তাহলে প্রথম দফার 28 তারিখে যে ফাইনাল লিস্ট বেরোলো, তা সেখান থেকে তারা যদি ফর্ম 6 এ অ্যাপ্লাই করতে পারে, তাহলে ব্যালেন্স যে সমস্ত কি বলে ওটাকে বাদ পড়লো, তাদের সেই একই প্রসেসটা হতে পারতো, কোনো সমস্যা থাকতো না। না সেই ওই আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস, না এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এবং অ্যাপেলেট ট্রাইব্যুনালের আজকে যদি যেটা আমরা বলেছিলাম যে এই রায়টা সংবিধান বিরোধী হচ্ছে এই কারণে যে মানুষটা ভোট দেবে তার ভোটাধিকার সে কেন দিতে পারবে না, সময়ের অভাবে, পরিকাঠামোর অভাবে,
এটা কখনো কারণ হতে পারে না। তার জন্য ভোট প্রয়োজনে পিছিয়ে দিন, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং পুরো প্রসেস কমপ্লিট করে তারপর ভোট হোক। এবং বিরোধী দলের যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও একাধিকবার বলেছেন যে মাঝপথে এসআইআর কে শেষ করে দিয়ে টাটা বাই বাই করতে করতে চলে যাব, তা বললে হবে না। নো এসআইআর নো ভোট, কারণ এর সঙ্গে জড়িত কিন্তু ফর্ম 7। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচি গত দিনের হিয়ারিং এ কি যুক্তি দিয়েছিলেন যে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের রোলকে এইভাবে এখনই ফ্রিজ করে দিতে হবে, যাদের নাম উঠেছে ওটাই কমপ্লিট। অ্যাপেলেট ট্রাইব্যুনাল একটা অনগোয়িং প্রসেস, তার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যাবে না, কিন্তু তাদের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে আবেদন করবার সুযোগ পায় যদি সে বৈধ হয়, তার জন্য অ্যাপেলেট ট্রাইব্যুনাল করা হলো। আজকে সেই রায়ের থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আর একটি রায় দেওয়া হলো, যাতে কিনা 27 তারিখে 23 তারিখে যে ভোট, তার দুদিন আগে অর্থাৎ 21 তারিখ আমরা ধরে নিতে পারি, সেটা হচ্ছে আপনার কি বলে ওটাকে 20 তারিখ রাত 12টা পর্যন্ত যাদের নাম নিষ্পত্তি হবে অ্যাপেলেট ট্রাইব্যুনালে, তারা ভোট দিতে পারবে কিভাবে? এখানে এক জটিলতা, এই জটিলতার অবসান এখনো পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে কোনো রকম ব্যাখ্যা নেই, অনেকের কাছেই ব্যাখ্যা নেই। বেশ কিছু লব্ধপ্রতিষ্ঠ আইনজীবীর সঙ্গেও কথা বললাম, তাদের কাছেও কোনো ব্যাখ্যা নেই। ওই ফ্রিজ রোলকে, যে রোলটা ফ্রিজ হয়ে গেছিল, সেই ফ্রিজ রোলটাকে তো মানে মনোনয়নপত্র জমা দেওয়ার যেটা শেষ দিন থাকে, তারপরে আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী ইলেকশনের রোল ফ্রিজ হয়ে যায়, তাতে আর কোনো রকম সংশোধন, ইনক্লুশন, এক্সক্লুশন কিছু করা যায় না। তাহলে সেই রোলকে আবার খুলতে হবে। তাহলে দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে সেই একই রকম জিনিস, 29 মানে তার আগে 27 তারিখ মানে 26 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত আবার সেই রোল ফ্রিজ খুলতে হবে। সেটা নিয়ে আবার মামলা হবে না তো? এখানেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে সাংবিধানিক যে বাধাগুলি আছে যদি থেকে থাকে, কারণ সুপ্রিম কোর্টের আগের দিন বলেই দিয়েছিল ভোট দান মৌলিক অধিকার না, সাংবিধানিক অধিকার। কিন্তু জয়মাল্য বাগচি, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন যে এখানে সাংবিধানিক অধিকারের থেকেও, সমস্ত কিছুর থেকেও বেশি হচ্ছে মানুষের সেন্টিমেন্ট, যে সে যে একজন নাগরিক, সে যে ভোট দিয়ে একটি সরকারকে, গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে যদি ধরে নি এই সমস্ত সাংবিধানিক জটিলতাকে কাটিয়ে উঠেও ওই যাদের অ্যাপেলেট ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবে, প্রশ্ন হচ্ছে যে এই বিচারপতিরাই কিন্তু ওই যখন জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছিল 700 জনের মতো, তখন রায় দিয়েছিলেন যে এই জুডিশিয়াল অফিসারদের যে রায়, সেটাকে সর্বোচ্চ আদালতের রায় হিসেবে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। তৎপরবর্তীতে তারা আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে কি রায় দিলেন, ওটার পরেও আবার অ্যাপেলেট ট্রাইব্যুনাল হবে। আমি প্রশ্ন তুলেছিলাম যে এই রায়টা হচ্ছে স্ববিরোধী, তার কারণ সুপ্রিম কোর্ট নিজেই সেই জুডিশিয়াল অফিসারদের মানে যে বিচারধারা, তাতে তারা যে নিষ্পত্তি করছেন সাপ্লিমেন্টারি লিস্টে, তার উপর প্রশ্ন তুলে দিল, দিয়ে আবার একটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল করে মানে আর একটা বিচার প্রক্রিয়া শুরু করলো। আর এইটা কি, এই মোথাবাড়ি কাণ্ড পিছনে অন্যতম একটা কারণ হতে পারে না? এরকম বারবার একটি রায়, সেই রায়কে আবার রিভাইজ, বিশেষ ক্ষমতা প্রয়োগ করা, তা বিশেষ ক্ষমতা প্রয়োগ 142 দ্বারা প্রয়োগ করবার জন্য কি বারবার একটি রায়কে, যখন একটা অনগোয়িং ইলেকশন প্রসেস চলছে তখন সেটা করা উচিত? এই প্রশ্নটা কিন্তু থাকছে। আর একটা প্রশ্ন যেটা থাকছে, যে এত তাড়াহুড়ো আপনাদের কি পড়েছিল যখন দেখতে পাচ্ছেন যে এই সংখ্যক একটা নাম অ্যাপেলেট ট্রাইব্যুনালে আসতে চলেছে? তাহলে আপনারা ভোট প্রসেস পুরো পিছিয়ে দিতেন, থাকতো 6 মাস রাষ্ট্রপতি শাসন এবং তারপরে ভোট হতো। এখন এই যে জটিলতাটা তৈরি হলো, এই জটিলতাটা তৈরির ফলবশত আমি কখনোই বলছি না যে যারা বৈধ ভোটার, সেটা প্রথম থেকে গলা ফাটিয়েছি আমরা মানুষের ভাষা থেকে, যে এই বৈধ ভোটারদের অ্যালাউ না করে অ্যাপেলেট ট্রাইব্যুনাল যখন আপনি করেইছেন, তাহলে বৈধ ভোটারদের আবেদন এবং নিষ্পত্তি না করে কেন ভোটে যাচ্ছেন আপনারা? তাদের নিয়ে কোনো প্রশ্ন না। কিন্তু এই জটিলতার পরে যদি রাজনৈতিক হিসাব খোঁজেন, তাহলে যে যারা
একটা রাজনৈতিক দল ভোটের প্রচারের প্রথম দিন থেকে বলে যাচ্ছে গলায় পোস্টার টাঙিয়ে ইয়ে করো, মানে বলতে হবে যে ভোটের পরে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে যদি চায় তারা বললেই ঘিরে ফেলবে, এবং ঘিরে ফেলে আর একটা কমিউনিটিকে 12টা বাজিয়ে দেবে। মানে ব্যালেন্স আর একটা কমিউনিটি চুপচাপ গোলাপ ফুল হাতে বসে থাকবে। এখন এই যে জিনিসগুলো উস্কানি, এই উস্কানিগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং তাদের কুচো কাঁচা যে সমস্ত নেতা টেতা আছে তারা সেই উস্কানিতে পা দিয়ে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেরিয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে। কানের মধ্যে হেডফোন খাটিয়ে মাইক্রোফোন খাটিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে হুমকি দিচ্ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, পরে আবার মুচলেখা দিয়ে ছাড়া হয়েছে। আবার এই রিসেন্টলি ওই যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড জুড়ে দিয়ে আমরা সমস্ত দেখতে পাই, এরপরে ভোট হলে সব তালিকা করা থাকবে, কি কোথায় ভোট দেবে সব জানা যাবে, এই হুমকি যা দিয়েছিল তাকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আগাগোড়া যে প্রাণহানিকর হুমকি দিচ্ছে যে দুই ব্যক্তি, তার মধ্যে আর একজন সংযোজন হলো যে কিনা উত্তরবঙ্গ থেকে প্রথমে মাথা, তারপরে ঘাড়, তারপরে হাত, তারপরে কোমর, এই সমস্ত ভাঙতে ভাঙতে নাকি দক্ষিণবঙ্গের দিকে আসবে, এসে দক্ষিণবঙ্গে এসে শিরদাঁড়া, পা এবং মাথা এ সব কটা ভেঙে দেবে। এই ধরনের যে উস্কানিমূলক বা একেবারে বলা যায় প্রাণহানিকর হুমকি, সেটা নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি ভাবছে, যেখানে সুপ্রিম কোর্টের এই জুডিশিয়াল অফিসারদের মানে অলমোস্ট মেরে ফেলবার মতো অবস্থা তৈরি করেছিল এই মোথাবাড়ির সমস্ত এই মবটা, তাদের অ্যারেস্ট করেছেন, তাতেও হুঁশ ফিরল না। তাহলে অরাজক পরিস্থিতির কথা যে আশঙ্কা আপনারা করেছিলেন এই 23 তারিখ এবং এই 29 তারিখ, তার আগে এই 35 লক্ষ নামের আবেদনের যদি প্রত্যেকটি মানুষ বলে আমাকে সুযোগ দিতে হবে, কিভাবে সেটা সামাল দেয় সেটা আমরা তাকিয়ে থাকব। আর এই হুমকিটা দিয়ে কিন্তু যতবার যে কোনো শাসক ভোটের আগে, মানে বিদায়ী শাসক ভোটের আগে হুমকি দিয়েছে, তার অনিবার্য পরিণতি ঘটেছে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া। সেটা বামফ্রন্ট আমলে দেখা গেছে, সেটা কংগ্রেস আমলে দেখা গেছে, সেম জেরক্স কপি এবার দেখা যাচ্ছে। তার কারণ ওইটা যেটা বলেছিলাম, যাদের নতুন দর্শক তাদের জন্য একটা ছোট্ট হিন্টস দেবো, যে এর যদি কর্মসূচির কথা বলতে যায়, ম্যানিফেস্টের কথা বলতে যায়, যদি কোনো খাদ্য সংকটকে কিভাবে মেটাবে বলতে গেলেই বলবে চাল চোর, শিক্ষা নিয়ে কোনো রকম পরিকল্পনার কথা বলতে গেলেই বলবে যে শিক্ষা চোর, শিক্ষক দুর্নীতি, চাকরি চোর, কোন রকম কোনো ডেভেলপমেন্টের কাজ যদি হসপিটাল স্বাস্থ্য খাতে করতে যায় বলবে অভয়াকাণ্ড, কঙ্কাল চোর, চোখ চোর, কিডনি চোর, এই সমস্ত, এবং রাস্তাঘাটের উন্নয়ন করতে গেলে বলবে খোয়া চোর, পিচ চোর, বালি, কয়লা ইত্যাদি তো আছেই। কাজে সেই সমস্ত কিছু যখন নেই, তাহলে পড়ে থাকে একটা মাত্র জিনিস, সেটার নাম হচ্ছে হুমকি। এবার এইখানে এই নেক্সট ফেজ যেটা, সেইটাতে তারা যদি ভাবে যে বিরাট উল্লসিত হওয়ার মতো ব্যাপার, আদৌ তা না। তার কারণ মৃতরা কিন্তু আর ভোট দিতে আসবে না, ডুপ্লিকেট ভোটার তারা আর ভোট দিতে আসবে না। যেখানে কাটা গেছে, ওদিকে প্রশান্ত কিশোরের নাম বিহারে, এখানে আবার পশ্চিমবঙ্গে ডুপ্লিকেট ভোটার কাটা হয়ে গেছে, তারা আর ভোট দিতে আসবে না। এবং জালিভাবে যে সমস্ত ভোটার তাদের মধ্যে ঢোকানো ছিল, নিশ্চিত থাকুন তারা ট্রাইব্যুনালের সামনে পর্যন্ত যাবে না। তার কারণ যে নিজে জানে, সে বিদেশি, যে নিজে জানে তার ডকুমেন্ট ডুপ্লিকেট, যেখানে সুপ্রিম কোর্টও বলেছে আপনি কিন্তু এটা করতে পারবেন না যে জন্মেছে হচ্ছে 1999 সালে আর তার বার্থ সার্টিফিকেট দিচ্ছেন 2025 সালের, সে সমস্ত ডকুমেন্ট অ্যালাউ হবে না। কাজেই তারা ওই ট্রাইব্যুনাল পর্যন্ত যাবেও না। হ্যাঁ, অবশ্যই যারা প্রকৃত ভোটার তাদের অ্যাপ্লিকেশনের একটা সুযোগ আসলো, এবং সেখানে প্রচুর হিন্দু মানুষের নাম ও প্রকৃত ভোটারের নাম যেমন বাদ গেছিল, তার মধ্যে যদি সংখ্যালঘু থাকে তারাও যদি প্রকৃত এদেশের নাগরিক হয়, তারাও ভোটের সুযোগ পাক। কাজেই ব্যাপারটা সে একই জায়গায় থাকলো। আসল জায়গা ওই যে 63 লক্ষ বাদ পড়েছিল, ওই মৃত প্রেতাত্মারা কিন্তু আর ভোট দিতে আসবে না। একই ব্যক্তি সূক্ষ্ম শরীরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, স্থূল শরীরে এক জায়গায়, ডুপ্লিকেট ভোটার তারাও নেই। আর ভোটের রেজাল্ট কিন্তু ওটাতেই ডিসাইড হয়ে যেত বরাবর। এবার আমরা তাকিয়ে থাকবো আগামী দিনগুলোতে ঠিক কি ঘটে। আপনারা তাকিয়ে নজর রাখুন।
মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা সবার, মনের কথা বলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।